2012 সালের 17 এপ্রিল রাত ঢাকার ব্যস্ত নগরী তখনও জেগেছিল। রাজনৈতিক বৈঠক শেষে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বিএনপি নেতা এম ইলিয়াস আলী। গাড়ির ভেতরে হয়তো ছিল দিনের কর্মসূচির ক্লান্তি, সামনের দিনটির প্রস্তুতি এবং রাষ্ট্রের কাছে একটি স্বাধীন মত প্রকাশ করার অনুভূতি। কিন্তু সেই রাতেই যেন থেমে যায় তার জীবনযাত্রার পথ চলা। বনানীর একটি সড়কে তার গাড়ি থামিয়ে দেয়া হয়। এরপর তিনি আর কখনো ফিরে আসেননি। সেই রাতের পর থেকে শুরু হয় এক দীর্ঘ অপেক্ষা, শুধুমাত্র একটি পরিবারের নয়, একটি দলেরও নয়, সম্ভবত পুরো দেশের জন্য। ইলিয়াস আলী যখন শুধুমাত্র একজন রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি এক সংকটের প্রতীক হয়ে উঠেছিলেন। তিনি প্রকাশ্যে টিপাইমুখ বাঁধ ট্রান্সশিপমেন্ট চুক্তি নিয়ে যে উদ্বেগ প্রকাশ করেছিলেন তা ছিল স্পষ্ট ও দৃঢ়। তার এই অবস্থান দেশীয় রাজনৈতিক অঙ্গনে তাকে জনপ্রিয় করে তুললেও ক্ষমতার কেন্দ্রের কাছে এবং প্রতিবেশী দেশের কাছে অস্বস্তিকর করে তোলে। তৎকালীন সরকার ও প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে এম ইলিয়াস আলীকে সরিয়ে দেওয়ার জন্য একটি নীল নকশা তৈরি করা হয়েছিল। তবে অভিযোগ যেভাবেই হোক, জনগণের রায়ে সরকার গঠন করেছিল বিএনপি। প্রাথমিক সময়ে সরকার চুপচাপ থাকলেও পরে আসল অভিযান শুরু করে। সেই অভিযানের মধ্যে ধরা পড়ে একাধিক ব্যক্তি যারা 11টি হত্যাকাণ্ড ও গুমের সঙ্গে জড়িত। সম্প্রতি সাবেক গোয়েন্দা প্রধান শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীদের সামনে মামুন খালেদ দায় অস্বীকার করলেও ঘটনাটির পরিকল্পনা, প্রস্তুতি ও সংশ্লিষ্টদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেন। তার দেয়া তথ্যের ভিত্তিতে আবার আলোচনার জন্ম হয় সেই অমীমাংসিত ঘটনার। তদন্ত সংক্রান্ত সূত্র জানায়, ইলিয়াস আলীর গুম হঠাৎ সিদ্ধান্ত ছিল না, এটি ছিল সুপরিকল্পিত অপারেশন, যার পেছনে রাজনৈতিক এবং কৌশলগত বিবেচনা কাজ করছিল। এক সাবেক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, যখন কোনো নেতা রাষ্ট্রীয় বা আঞ্চলিক কৌশলগত সিদ্ধান্তের বিরুদ্ধে জনমত তৈরি করেন, তখন তাকে সমস্যা হিসেবে দেখা হয়। এই মানসিকতা থেকেই কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত আসে। এই কারণে তৎকালীন সরকারের চোখের বালি হয়ে ওঠেন ইলিয়াস আলী। তদন্ত সূত্রে আরো বর্ণিত হয়েছে, রাত 11টার দিকে বৈঠক শেষে বাসার উদ্দেশ্যে রওনা হওয়ার পর থেকেই তার গাড়িকে অনুসরণ করেছিল একটি দল। মহাখালী পার হওয়ার পর নজরদারি আরো ঘন হয়। বনানীর একটি সড়কে পৌঁছানোর পর তার গাড়িকে ধাক্কা দিয়ে থামানো হয়। কয়েক মিনিটের মধ্যে সবকিছু শেষ হয়ে যায়। এরপর শুরু হয় নিখোঁজ হওয়ার দীর্ঘ ও রহস্যময় গল্প, যা শেষ আজও অজানা। ইলিয়াস আলীকে গুমের অপারেশনে জড়িত ছিলেন মেজর জিয়াউল আহসান। তিনি তখন র্যাবে কর্মরত ছিলেন। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ট্রাইব্যুনালের রায়ে দণ্ডিত হয়েছেন তিনি। বর্তমানে তিনি জেলবন্দী। নতুন তথ্যের ভিত্তিতে তার বিরুদ্ধে অভিযোগের পরিধি আরো বাড়ছে। গুমের কয়েকদিন পরই শুরু হয় নতুন নাটক। ইলিয়াস আলীর স্ত্রী, সন্তানরা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। সেই সাক্ষাৎে তাহসিনা রুশদী লুনা জানতে চেয়েছিলেন একটাই প্রশ্ন, আমার স্বামী কোথায়? এরপর কেটে গেছে এক দশক। এই সময় অনেক সভা ও সমাবেশ হয়েছে, কিন্তু এম ইলিয়াস আলী কোথায়? আজও সেই প্রশ্নের উত্তর মেলেনি। গুমের সবচেয়ে নির্মম দিক হলো অনিশ্চয়তা। মৃত্যু হলে অন্তত শোক করার সুযোগ থাকে, কিন্তু গুমের ক্ষেত্রে পরিবার বছরের পর বছর ধরে অপেক্ষা করে, কোনো নিশ্চিত উত্তর ছাড়াই। এই দীর্ঘ অপেক্ষা শুধু একটি পরিবারের নয়, এটি হয়ে ওঠে পুরো জাতির নৈতিক পরীক্ষাও। বছরের পর বছর ধরে জমে থাকা ক্ষোভ, ভয় এবং অবিচারের অনুভূতি একসময় বিস্ফোরণের দিকে যায়। জুলাইয়ের গণ আন্দোলন ঠিক এই কারণেই কোটা আন্দোলনের সীমা ছাড়িয়ে সরকার পতনের গণ অভ্যুত্থানে পরিণত হয়। 30শে মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রেসিডেন্টের ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সিলেটের 2 আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনা আবারও তার স্বামী এম ইলিয়াস আলীর খোঁজ জানতে চেয়েছেন। একই সঙ্গে তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। ইলিয়াস আলীর গুম এখন শুধুমাত্র ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, এটি রাষ্ট্রীয় নিপীড়ন এবং বিচারহীনতার প্রতীক। শেখ মামুন খালেদের গ্রেপ্তার এবং নতুন তথ্য সামনে আসার পর পুরো প্রশ্নটি আবার ফিরে এসেছে। সত্য কি আবার প্রকাশ পাবে, নাকি আবারও ইতিহাসের অন্ধকারে চাপা পড়ে যাবে? সবচেয়ে বড় প্রশ্ন হলো, রাষ্ট্রীয় নিপীড়ন এবং বিচারহীনতার সংস্কৃতি থেকে কি বাংলাদেশ সত্যি মুক্ত হতে পারবে? এর উত্তর এখন রাষ্ট্রের কাছে।
ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।